যদি তাই হতো যে এই সংবিধানে চলে, তাহলে কি রাজনৈতিক দলগুলো সংবিধানের এতগুলো জায়গায় পরিবর্তনের ব্যাপারে একমত হতেন? সেটা কিন্তু হতেন না। ঠিক এই কারণে আমরা আমাদের সংবিধানের মধ্যে ৭০ অনুচ্ছেদ দেখি। ৭০ অনুচ্ছেদ এমন একটা বিষয়, সেখানে দলনেতা প্রধানমন্ত্রী তিনি যে সিদ্ধান্ত গ্রহণ করবেন, তিনি যে দিকে ভোট দিবেন, তার দলের সকল সাংসদকে ওই দিকেই ভোট দিতে হবে, নতুবা তার সংসদ সদস্য যে পদ, সেই পদটা বাতিল হয়ে যাবে। অর্থাৎ কোন একটা আসনের মানুষেরা তিনি তার সকলে মিলে যাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করলেন, সেই সংসদ সদস্য তার এলাকার মানুষের পক্ষে কথা বলার ক্ষেত্রে তার আগে প্রথম শর্ত ছিল যে তার যে প্রধানমন্ত্রী তিনি আসলে কোন দিকে মতামত দেন। প্রধানমন্ত্রী যদি জনগণের পক্ষে মতামত দেন, তখনই কেবল ওই সাংসদ জনগণের পক্ষে কথা বলার অধিকার পেতেন। আর জনগণের বিপক্ষে যদি প্রধানমন্ত্রী কোনো সিদ্ধান্ত নেন, কোনো কালো আইন প্রণয়নের যদি সিদ্ধান্ত দলীয়ভাবে গ্রহণ করা হয়, তাহলে সেই সাংসদের ওই কালো আইনের বিপক্ষে গিয়ে সংসদে অবস্থান ব্যক্ত করার কোনো সুযোগ ছিল না। আমরা সেই জায়গাগুলোতে পরিবর্তনের কথা বলেছি। এবং এই বাংলাদেশে ২৪-এর আন্দোলনের আগেই বাংলাদেশের সিভিল সোসাইটিতে, বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে সকল জায়গায় আলোচনাটা বিদ্যমান ছিল যে বাংলাদেশে গভীরভাবে সংস্কারের মধ্য দিয়ে নিয়ে যেতে হবে, রাষ্ট্র মেরামত করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে। সে আলাপ ২৪-এর আন্দোলনের আগে থেকেই জারি ছিল। কিন্তু যখন ২৪-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেল, তারপরে অনেকে ভাবলেন যে তাদের জন্য ক্ষমতার পথ উন্মুক্ত হয়েছে, তারা এখন আর সংস্কার চান না। ঐকমত্য কমিশনের আলোচনার সময়টাতে এমন অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো খুবই মৌলিক, সেই বিষয়গুলোতে তারা একমত হতে পারেন নাই। বাংলাদেশে একটা উচ্চকক্ষের প্রস্তাবনা দীর্ঘদিন ধরেই রয়েছে। আমরা উচ্চকক্ষ চেয়েছি এই কারণে, যাতে করে একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা শক্তিশালীভাবে দেশকে উপহার দিতে পারি। কিন্তু উচ্চকক্ষে কারা প্রতিনিধি হবেন, সেটা যদি নিম্নকক্ষে যারা আছেন তাদের অনুপাতে হয়, তাহলে যারা সরকার গঠন করেছেন তারা নিম্নকক্ষে যে সিদ্ধান্ত নিতেছেন, উচ্চকক্ষে তারই রেপ্লিকা এখানে থাকবে এবং সেই রেপ্লিকা সেই সিদ্ধান্ত মতকেই সামনের দিকে এগিয়ে যাবে। আমরা তো সেরকমটা চাই না। আমরা মনে করি উচ্চকক্ষে যদি ভোটের সংখ্যানুপাতিকভাবে পিআর পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচিত করা হয়, তাহলেই বরং অনেকগুলো দলের সেখানে প্রতিনিধি অংশগ্রহণ করার সুযোগ পাবে। বাংলাদেশ বহুদলীয় যে গণতন্ত্রের চর্চার কথা আমরা বলি, সেই চর্চাটা বাংলাদেশে সমুন্নত হবে। আমরা প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়েই আমাদের যত ধরনের অভিযোগ অনুযোগের জায়গাগুলো আছে, আমরা সেগুলোতে সমাধানের পথে অগ্রসর হতে পারবো। কিন্তু এখনো পর্যন্ত ঐকমত্য কমিশন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে উচ্চকক্ষে পিআর হবে। কয়েকটি দল তারা উচ্চকক্ষে পিআর এর ব্যাপারে সম্মত হতে পারছেন না। তারা মনে করেন যে উচ্চকক্ষে পিআর হলে বলে বেরোন যে সরকার দুর্বল হবে। কিন্তু বাস্তবতা হলো সরকার গঠন কিন্তু উচ্চকক্ষের উপরে নির্ভরশীল নয়। সরকার কারা গঠন করবেন সেটা নির্ভরশীল নিম্নকক্ষের উপরে। যদি এরকমটা হয় যে নিম্নকক্ষে কোনো একটি দল তারা সিম্পল মেজরিটি পেয়ে গেছে, তারাই সরকার গঠন করবে, উচ্চকক্ষে কে মেজরিটি পেল না পেল তার উপরে সরকার গঠন করাটা নির্ভরশীল নয়। অর্থাৎ এই যে যুক্তি দেওয়া হয় যে উচ্চকক্ষে পিআর হলে সরকার দুর্বল হবে, সেই যুক্তিটা একটা খোঁড়া যুক্তি এবং সেই যুক্তিটা সত্যের অপলাপ এবং জনগণকে বোকা বানানোর যুক্তি। তা আমরা সেই জায়গাগুলো চাই না। তো আজকে আমরা গণতন্ত্র দিবসে একত্রিত হয়েছি। আমরা সকলে জানি যে বাংলাদেশের গণতন্ত্রকে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন গলা টিপে হত্যা করেছে। 14, 18 এবং 24-এ বারবার বাংলাদেশের গণতন্ত্রকে কফিনে করে কবরে পাঠানো হয়েছে। আমরা সেই অবস্থার পরিবর্তন চাই। বাংলাদেশের মানুষেরা তারা ভোটাধিকার প্রয়োগ করতে চান, সেটা যেন আমাদের সংবিধানে উল্লেখ থাকে, সেরকম একটা সংবিধান আমরা চাই। আমরা যদি খুব সংক্ষেপে বলি যে কেমন সংবিধান চাই, এমন সংবিধান যে সংবিধান বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারে,
এমন সংবিধান যেটা বাংলাদেশের মানুষের অভিপ্রায়কে ধারণ করতে পারে, এমন সংবিধান যেটা বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে সুরক্ষিত করতে পারে, এমন সংবিধান যেটা বাংলাদেশের বিচার বিভাগকে স্বাধীন রাখতে পারে, এমন সংবিধান যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারে, এমন সংবিধান যে সংবিধান ক্ষমতাকে কেন্দ্রীভূত না করে ক্ষমতার বিকেন্দ্রীকরণকে জারি রাখতে পারে, এমন সংবিধান যেটা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ভারসাম্য নিশ্চিত করতে পারে, এমন সংবিধান যেটা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষকে ধারণ করতে পারে, এমন সংবিধান যে সংবিধান বাংলাদেশের সকল ধর্মের মানুষ, সকল সম্প্রদায়ের মানুষ, সকল জনগোষ্ঠীর মানুষের অধিকারকে ধারণ করতে পারে, এমন একটা সংবিধানই আমরা প্রত্যাশা করি। এবং এই সংবিধান আমরা যদি নতুন করে লিখতে না পারি তাহলে পূর্বের সংবিধানে এত সব চাওয়াকে আমরা গ্যারান্টি করতে পারবো না। যে কোনো সময় কোর্টে এটাকে চ্যালেঞ্জ করা হবে, কোর্ট সেগুলোকে বাতিল করার অথরিটি রাখেন, যেহেতু এই সংবিধানের বেসিক স্ট্রাকচার ৭২-এর বেসিক স্ট্রাকচার হিসেবেই প্রতিষ্ঠিত হয়ে আছে। আমরা এমন সংবিধান চাই যে সংবিধান তার নতুন বেসিক স্ট্রাকচার নিয়ে জাতির কাছে হাজির হবে। তারা বাংলাদেশে নানা ধরনের দুর্নীতি, অপশাসন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে তারা হুমকির মুখে ফেলেছেন, এবং এটা সম্ভবপর হতো আমাদের এই সংবিধানের কারণে। আপনারা খেয়াল করে দেখবেন ৭২-এ যখন এই সংবিধানটা করা হয় ঠিক সেই সময়টাতে এই সংবিধানের প্যাটার্নটা এমন ভাবে সাজানো হয়েছিল যাতে করে শেখ মুজিবুর রহমান তিনি স্বাচ্ছন্দ্যে তার ক্ষমতা প্রয়োগ করতে পারেন। ব্রিটিশরা আমাদের এই উপমহাদেশে যে ক্রিমিনাল বিচার ব্যবস্থা, ফৌজদারি বিচার ব্যবস্থা প্রবর্তন করেছিল, তার যেমন লক্ষ্য ছিল এই উপমহাদেশের মানুষদেরকে নানাবিধভাবে আইনি ফাঁকফোকরের মধ্যে আবদ্ধ রেখে ব্রিটিশ শাসনকে জারি রাখা, ঠিক তেমনি ভাবে ৭২-এর সংবিধানের ভেতরগত লক্ষ্য ছিল শেখ মুজিবুর রহমান কতটা স্বাচ্ছন্দ্যে তার ক্ষমতা প্রয়োগ করতে পারেন, ক্ষমতার কন্টিনিউটি ধরে রাখতে পারেন, ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারেন, সেই বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। ঠিক সেই সংকট বাংলাদেশের এখনো পর্যন্ত কাটে নাই। এই কারণে আপনারা খেয়াল করে দেখবেন ঐক্যমত্য কমিশনে আমরা যতগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, জুলাই সনদের কপিতে দেখবেন ৮৪টা পয়েন্ট, তার ৪৩টি পয়েন্টই সরাসরি সংবিধানের সাথে সম্পর্কিত। বাংলাদেশে নতুন সংবিধান দরকার কি দরকার না এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ থাকলেও একটা জায়গায় ঐক্যমত্য আছে যে বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধানে বাংলাদেশকে চালানো সম্ভবপর নয়, জনগণের পক্ষে বাংলাদেশকে নিয়ে যাওয়া সম্ভব নয়, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা সম্ভব নয়, বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে। দীর্ঘ সময় ধরে আলোচনা চলছে। আলোচনার মূল কেন্দ্রবিন্দু হলো আমরা একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চাই, যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটা জবাবদিহিতাপূর্ণ হবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ থাকবে, ক্ষমতার ভারসাম্য থাকবে, এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থাকে সুন্দরভাবে পরিচালনা করবার জন্য আমাদের কি রকম সংবিধান প্রয়োজন সে নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করেছি। আপনারা সকলে জানেন এই বাংলাদেশে শাসনতান্ত্রিক একটা সংকট ছিল, একই সাথে যারা শাসন করতেন তাদেরকে নিয়েও বাংলাদেশে সংকট ছিল। ব্যক্তি এবং ব্যবস্থা দুই ধরনের সংকট বাংলাদেশে বিরাজমান ছিল। বাংলাদেশে আওয়ামী লীগ একটা ফেসিবাদী সংগঠন, জুলুমবাদ সংগঠন, এটা যেমন সত্য, আওয়ামী লীগ বাংলাদেশে জুলুমবাজ হতে পেরেছে, ফেসিবাদী হতে পেরেছে কারণ বাংলাদেশের বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধান সাংবিধানিক উপায়ে আওয়ামী লীগকে ফেসিবাদী হওয়ার সুযোগটা করে দিয়েছে। ঠিক এই কারণে বাংলাদেশের মানুষেরা ২৪-এর অভ্যুত্থানে যখন তারা রাস্তায় এসেছেন, তারা যেমন ব্যক্তি শেখ হাসিনা, দল হিসেবে আওয়ামী লীগ, তাদের বিরুদ্ধে যেমন রাস্তায় নেমেছেন,
একই সাথে বাংলাদেশের যে শাসন ব্যবস্থা, বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের কাঙ্ক্ষিত পরিবর্তনের লক্ষ্যে তারা জীবন দিতে রাস্তায় এসেছেন। যদি এরকমটা হতো যে বাংলাদেশের মানুষ শুধু শেখ হাসিনার পরিবর্তনের মধ্যেই নিজেদের সব ধরনের প্রাপ্তিকে তারা অর্জন করেছেন বলে মনে করতেন, তাহলে বাংলাদেশের ছাত্র জনতা অভ্যুত্থানের সময় এবং অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0, এই নতুন বাংলাদেশের স্লোগান তারা দিতেন না। কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উপরে দীর্ঘ সময় ধরে একটা অনাস্থার জায়গা তৈরি হয়েছে জনগণের মধ্যে। যারাই ক্ষমতায় গিয়েছেন, যে যায় না, যারাই ক্ষমতায় গিয়েছেন বাংলাদেশ রাষ্ট্রের কাঠামোকে ব্যবহার করে